করতেছে না, দেখা যায় কিনা একটু দেখেন তো। দেখা নেই না স্যার, ওর থেকে নিচে। এখানে? হ্যাঁ, ওখানে দেখছে। হ্যালো স্যার, নমস্কার স্যার। ওই স্পিকার কি বাসায় নিয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় স্যার। এটা হ্যাঁ, এটা দেখা যায় না? না, উপরে দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে। কি বলে স্যার? সে মাইক্রোফোন ছাড়াই হবে তো। দেখা হচ্ছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আজকে আবার আপনাদের সাথে একটা ক্লাসে হাজির হয়েছি। তো ক্লাসে শুরু করার আগে আমরা একটু কথা বলে নেই। কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার, এবং বোর্ডটাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা এবং শোনা যায় কিনা একটু জানাবেন। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, দেন আমরা ক্লাসটা শুরু করে দেব। একটু সবাই কমেন্টস করবেন, দেখা এবং শোনা যাচ্ছে কিনা, দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি আমি। তো আসুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরীক্ষায় প্রশ্ন হয় এখান থেকে। আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আশা করা যায় এই টপিক থেকে প্রশ্ন পাবেন। আশা করা যায় 46 যারা পরীক্ষার্থী তারা প্রশ্ন পাবেন এখান থেকে। সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, আপনারা কেউ মিস করবেন না। সবাই একটু রেডি হয়ে যায়, খাতা কলম নিয়ে বসে যাব। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আজকে যে টপিক আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ম্যালওয়্যার। আমরা একটু খাতায় লিখি, সবাই লিখবেন ম্যালওয়্যার। সবাই যারা যারা যুক্ত হয়েছে একটু খাতায় লিখেন স্যার, লিখবেন ম্যালওয়্যার। সবাই যারা যারা যুক্ত হয়েছে একটু লিখবেন। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কয়েকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে টপিকগুলো থেকে প্রত্যেকটা বেসিসে দেখা যাচ্ছে প্রশ্ন হয়ে থাকে। সো আশা করা যায় প্রশ্ন এবারও পাবেন। সো আমরা প্রথমে লিখব কি, ম্যালওয়্যার। দেখেন, এই যে ম্যালওয়্যারের কথা বলেছি, এই ম্যালওয়্যারের সংক্ষিপ্ত রূপ, এটা যে ম্যালওয়্যার নরমালি সংক্ষিপ্ত রূপ, একটা পূর্ণ রূপ আছে। আমরা লিখে রাখি ম্যালওয়্যারের পূর্ণ রূপ। ম্যালওয়্যারের পূর্ণ রূপ হচ্ছে মূলত ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালওয়্যারের পূর্ণ রূপ হলো ম্যালিসিয়াস সফটওয়্যার। লিখে রাখেন, ম্যালওয়্যারের পূর্ণ রূপ হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। যেখানে এই যে ম্যালিসিয়াস শব্দটা বলেছি, এই ম্যালিসিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকারক। সো আমরা ম্যালিসিয়াস শব্দের অর্থ কি বলছি? ম্যালিসিয়াস শব্দের অর্থ হলো ক্ষতিকারক। লিখেন, ম্যালওয়্যার বলেছি, ম্যালওয়্যারের পূর্ণ রূপ হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, যেখানে এই ম্যালিসিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকারক। তাহলে নরমালি আমরা এইটা বুঝতে পারি যে ম্যালওয়্যার যেহেতু ক্ষতিকারক, ম্যালিসিয়াস শব্দের অর্থ যেহেতু ক্ষতিকারক, সো আমরা বলতে পারি ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার।
বলতে পারি কি যে ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। এখন বিষয় হচ্ছে যে ক্ষতিকারক সফটওয়্যার, আপনাকে বললাম ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বলেছি। আপনি একটা কম্পিউটার আছে, আপনার একটা কম্পিউটার আছে, আমি ধরে নিলাম, একটু বোঝেন আগে। আপনার একটা কম্পিউটার আছে, আপনি কম্পিউটার ব্যবহার করেন, তার মানে হচ্ছে আপনি সেই কম্পিউটারের ব্যবহারকারী। আপনি একটা কম্পিউটার আছে, আপনি সেই কম্পিউটারের কি ব্যবহারকারী, আপনি ব্যবহার করেন, তার মানে সেই কম্পিউটার আপনি ব্যবহারকারী। এখন এই যে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যারের কথা বললাম, যে ক্ষতিকারক সফটওয়্যার বা এই যে ম্যালিসিয়াস সফটওয়্যার, এই ম্যালিসিয়াস সফটওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রবেশ করতে চায়, আপনি কি প্রবেশ করতে দিবেন? প্রথমত আপনাকে যদি বলা হয় আপনার কম্পিউটারে একটা ক্ষতিকারক সফটওয়্যার দেওয়া হবে, আপনি প্রবেশ করতে দিবেন না। তাহলে এই ম্যালওয়্যার বা ম্যালিসিয়াস সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে প্রবেশ করতে চায়, তাহলে কিভাবে প্রবেশ করতে হবে? অবশ্যই আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে হবে। তার মানে অবশ্যই আপনার অনুমতি ছাড়া আপনার কম্পিউটারে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ আপনি প্রবেশ করতে দিবেন না। তার কারণ কি? যেহেতু ক্ষতিকারক সফটওয়্যার, তার মানে আপনার কম্পিউটারে প্রবেশ করলে আপনার কম্পিউটারে কিছু ক্ষতি করতে পারে। এই কারণে এই সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে প্রবেশ করতে চায়, আপনি ব্যবহারকারী আপনার অনুমতি ছাড়া আপনার কম্পিউটারে প্রবেশ করবে, এবং কম্পিউটারে প্রবেশ করার ফলে অবশ্যই আপনার কম্পিউটার ভালো কিছু সে করবে না, আপনার কম্পিউটার সে ক্ষতি করে যাবে। তার মানে আমি বলতে পারি কি আপনার কম্পিউটার সে ক্ষতি সাধন করবে। তো তাহলে একটু আমরা এরকম লিখবো, লিখে ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, একটু লিখি আমরা, আর একটু মুছে দিলাম উপরে। আমরা লিখবো ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার আমি একটু লিখে দিই যে ম্যালওয়্যার মূলত কি। লিখে রাখেন, ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত একটি কম্পিউটারে প্রবেশ করে উক্ত কম্পিউটারের ক্ষতি সাধন করে। উক্ত কম্পিউটারে কি করবে? ক্ষতি সাধন করবে। এইটাকে আমরা বলবো কি? ম্যালওয়্যার। তাহলে আমরা একটু লিখে নিই, ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত একটি কম্পিউটারে প্রবেশ করে উক্ত কম্পিউটারের ক্ষতি সাধন করে। লিখে রাখেন, ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত একটি কম্পিউটারে প্রবেশ করে উক্ত কম্পিউটারের ক্ষতি সাধন করে। ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত একটি কম্পিউটারে প্রবেশ করে উক্ত কম্পিউটারের ক্ষতি সাধন করে। লিখলাম কিনা একটু জানাবেন, আমরা লিখলাম কিনা একটু জানাবেন। যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, একটু জানাবেন লেখা হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ম্যালওয়্যার দেখার চেষ্টা করলাম, ম্যালওয়্যার দেখলাম, ক্ষতিকারক সফটওয়্যার দেখলাম, এবং ম্যালওয়্যার বলতে ক্ষতিকারক সফটওয়্যার বলতে বোঝাইলাম কি যে আপনার কম্পিউটার আপনি ব্যবহার করেন, আপনি ব্যবহারকারী, আপনার অনুমতি ছাড়া আপনার কম্পিউটারে প্রবেশ করতে হবে ম্যালওয়্যারটাকে, এবং অবশ্যই আপনার কম্পিউটার সে ক্ষতি সাধন করবে। এইটাকে আমরা বললাম কি? ম্যালওয়্যার।
এবার আসলে কিছু আমরা সফটওয়্যার দেখব যাদেরকে আমরা ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার হিসেবে কল্পনা করতে পারি। এখন কথা হচ্ছে দেখেন ম্যালওয়্যারের ক্ষতিকারক সফটওয়্যার বা এর অন্তর্গত যেগুলো থাকবে সবগুলোকে আমরা ক্ষতিকারক সফটওয়্যার বলতে পারবো। ধরে নেন আমি যদি এটা একটু উদাহরণ যদি হিসেবে বলি, ধরে নিলাম দেশে অনেক রাজনৈতিক দল আছে, একটা দল আছে হচ্ছে ছাত্রলীগ বলে কিছু একটা আছে। এই ছাত্রলীগের একটা সভাপতি থাকে, ছাত্রলীগের কি থাকবে, একজন সভাপতি থাকবে এবং এই ছাত্রলীগের অসংখ্য কর্মী থাকে। এই ছাত্রলীগের কি থাকবে, অসংখ্য কর্মী থাকে, যেখানে মজার বিষয় হচ্ছে যারা কর্মী তারাও কিন্তু ছাত্রলীগ, যে সভাপতি সেও কিন্তু ছাত্রলীগ, মানে এদের শুধু পদে পার্থক্য, একজন সভাপতি আর সবাই কি কর্মী। বাট নরমালি দেখেন সভাপতিও ছাত্রলীগ, কর্মীরাও কিন্তু ছাত্রলীগ। ঠিক তাই এই যে সভাপতি যে ইনস্ট্রাকশনটা দেয়, যে কমান্ডগুলো সে দেয়, অবশ্যই কর্মীরা সেটা শুনতে বাধ্য, তাই তো? তার মানে সভাপতি যে কমান্ডগুলো দেয় কর্মীরা সেটা মেনে নেয় বা সেটা শুনতে বাধ্য বা শোনে তারা। ঠিক তাই এই যে ম্যালওয়্যারের কথা বললাম, ম্যালওয়্যার বললাম হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, এর অন্তর্গত যারা থাকবে বা যেই যেই সফটওয়্যার থাকবে সবাইকে আমরা ক্ষতিকারক সফটওয়্যার বলতে পারি। যেমন এইটাকে বলতে পারি সভাপতি, যে ছাত্রলীগ, এরা হচ্ছে কর্মী, এরাও কিন্তু ছাত্রলীগ। তার মানে ম্যালওয়্যার হচ্ছে সভাপতি এবং তার আন্ডারে যারা থাকবে সবগুলাই এক একজন কর্মী, বা ম্যালওয়্যার যদি ক্ষতিকারক সফটওয়্যার হয় তার অন্তর্গত যারা থাকবে সবগুলোকে আমরা বলবো কি ক্ষতিকারক সফটওয়্যার। তো আমরা একটু লিখে নিব যে ম্যালওয়্যারের অন্তর্গত কি কি সফটওয়্যার পাওয়া যায় যাদেরকে আমরা ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করতে পারি। লিখে রাখেন, লিখেন ম্যালওয়্যারের অন্তর্গত, লিখে রাখেন ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক সফটওয়্যার, ক্ষতিকারক সফটওয়্যার। আমরা একটু দেখার চেষ্টা করি যে ম্যালওয়্যারের অন্তর্গত কি কি সফটওয়্যার পাওয়া যায় যাদেরকে আমরা ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে পরিচিত বা জানতে পারি। সবাই লিখবো ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক সফটওয়্যার, কিছু সফটওয়্যারের নাম লিখে দিব, সবগুলোকে আমরা বলবো কি ক্ষতিকারক সফটওয়্যার। একটু লিখেন, লিখবেন ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক সফটওয়্যার। আচ্ছা লিখেন ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক আচ্ছা লিখছি না ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক সফটওয়্যার। আসলে দেখার চেষ্টা করি কোনগুলোকে ক্ষতিকারক সফটওয়্যার আমি বলতে পারি। যেমন লিখে রাখেন, প্রথম আমরা লিখব ভাইরাস। আমরা কি লিখছি, ভাইরাস। এরপরে আমরা লিখি ওয়ার্ম, আমরা লিখব অ্যাডওয়্যার, আমরা লিখব স্পাইওয়্যার, স্পাইওয়্যার, আমরা লিখব ট্রোজান হর্স, ট্রোজান হর্স, আমরা লিখব র্যানসমওয়্যার, আমরা লিখব রুটকিট, আমরা লিখব ব্রাউজার হাইজ্যাকার্স, এবং আমরা লিখব ওভাররাইট ভাইরাস, ওভাররাইট ভাইরাস। এই যে যতগুলো নাম লিখে দিলাম এই প্রত্যেকটাকে বলা হয় ম্যালওয়্যারের অন্তর্গত কিছু ক্ষতিকারক সফটওয়্যার। আমি বলেছি একটাকে বলেছি ভাইরাস, একটা বলেছি ওয়ার্ম, একটা বলেছি অ্যাডওয়্যার, একটা হচ্ছে স্পাইওয়্যার, ট্রোজান হর্স, র্যানসমওয়্যার, রুটকিট, ব্রাউজার হাইজ্যাকার্স এবং বলেছি ওভাররাইট ভাইরাস। একটু লিখে নেবেন, পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি ম্যালওয়্যার বা নিচের কোনটি ম্যালওয়্যারের অন্তর্গত সফটওয়্যার। কোনটা ম্যালওয়্যার আমরা দেখার চেষ্টা করি। ম্যালওয়্যার কাকে বলছে আমরা দেখলাম। এবার একটু কিছু ম্যালওয়্যার সফটওয়্যারের নাম লিখে দিলাম, কি একটা ভাইরাস, ওয়ার্ম, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার,
ট্রোজান হর্স, র্যানসমওয়্যার, রুটকিট, ব্রাউজার হাইজ্যাকার্স এবং ওভাররাইট ভাইরাস। পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়, একটু লিখে নেবেন, প্রশ্ন হয় কিন্তু কোনটা ম্যালওয়্যার। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আজকে যা তথ্যগুলো পড়াই দিব বা পড়া ভাষা করা যায়, খুবই গুরুত্বপূর্ণ তথ্য হবে, মিস করবেন না। সবাই একটু লিখে কমেন্টস করবেন লিখছেন কিনা। ওকে, এবার আসলে একটু দেখার চেষ্টা করব এই যে ম্যালওয়্যারের অন্তর্গত যে ক্ষতিকারক সফটওয়্যারগুলো দেখলাম, এদের মধ্যে আমরা ভাইরাসটা লিখব। আমরা ভাইরাস দেখব যে ভাইরাসটা মূলত কি। লিখেন, সবাই লিখবেন ভাইরাস। আমরা ভাইরাসটা লেখার চেষ্টা করব, লিখেন ভাইরাস। ভাইরাস থেকে প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ভাইরাসটা দেখার চেষ্টা করব, লিখেন সবাই ভাইরাস। এই যে ভাইরাসের কথা বলেছি, দেখেন এই যে ভাইরাস, এই ভাইরাসের একটা পূর্ণ রূপ আছে। ভাইরাসের পূর্ণ রূপটা কি লিখে রাখেন। ভাইরাসের পূর্ণ রূপ, ভাইরাসের পূর্ণ রূপ, ভাইরাসের পূর্ণ রূপ হলো ভাইটাল ইনফরমেশন, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইস। লিখে রাখেন, ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইস। এইটা হচ্ছে মূলত ভাইরাসের পূর্ণরূপ। আমরা লিখব ভাইরাসের পূর্ণরূপ কি লিখছি, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইস। সবাই একটু লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাস, ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইস। একটু লিখি স্যার সবাই, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইস। এই যে ভাইরাস বলেছি, ভাইরাসের ক্ষতিকারক সফটওয়্যার বললাম ভাইরাস। এই ভাইরাসও হচ্ছে মূলত এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। এই ভাইরাসও কি এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। এখন কথা হচ্ছে, যেমন বলেছিলাম কি ক্ষতিকারক সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রবেশ করতে গেলে আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে হবে, ঠিক তাই ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করতে গেলে আপনার অনুমতি ছাড়াই প্রবেশ করতে হবে। এবং ভাইরাস আপনার কম্পিউটারে ক্ষতি করবে, কিন্তু ভাইরাসের ক্ষতি করার ধরনটা ভিন্ন। এই ভাইরাসটা কি করতে পারে, এই ভাইরাসের একটা বিশেষ গুণ হচ্ছে ভাইরাস মূলত প্রতিরূপ সৃষ্টি করতে পারে। ভাইরাস কি করতে পারে, সে প্রতিরূপ সৃষ্টি করতে পারে। লিখে রাখেন, ভাইরাস প্রতিরূপ সৃষ্টি করতে পারে। লিখেন, ভাইরাস প্রতিরূপ সৃষ্টি করতে পারে। ভাইরাস প্রতিরূপ সৃষ্টি করতে পারে। যতগুলো ক্ষতিকারক সফটওয়্যার আছে সবগুলাই আপনার কম্পিউটারে ক্ষতি করবে, কিন্তু ভাইরাসটা মূলত ক্ষতি করে একটু ভিন্ন স্টাইলে বা ভিন্ন ভাবে। আমি বলেছি ভাইরাস মূলত প্রতিরূপ সৃষ্টি করতে পারে। প্রতিরূপ সৃষ্টি করা বলতে সে হুবহু আরেকটা কপি করে দিতে পারে। সে কি করতে পারে, সে কপি করতে পারে। ধরে নেন আপনার কম্পিউটারে বা আপনার কোন একটা ডিভাইসে বিভিন্ন ফোল্ডার আছে, আপনার সেই ডিভাইসে যদি ভাইরাসটা আক্রমণ করে, তখন ধরে নিলাম, আপনি ধরে নেন কোন একটা ফোল্ডার ভাইরাস নামে আপনার আছে, কম্পিউটারে একটা ফোল্ডার আছে ভাইরাস, যে ভাইরাস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকতে পারে। সে কি করবে, এই যে ভাইরাস নামের যে ফোল্ডার আছে আপনার কম্পিউটারে, ঠিক ভাইরাসের নিচে আরেকটা ভাইরাস নামে ফোল্ডার সে তৈরি করে দিবে অবিকল। তার মানে ভাইরাস যখন আপনার কম্পিউটারে প্রবেশ করবে, যতগুলো ফাইল থাকবে, যেই নামে ফাইল থাকবে, ঠিক তার নিচে আরেকটা হুবহু সেই নামে ফাইল বা ফোল্ডার সে ক্রিয়েট করে দেয়। এবং মজার বিষয় হচ্ছে এর মধ্যে আপনার ফাইলগুলো ছিল, বাট যেটা সে তৈরি করে দিবে তার মধ্যে কিছু থাকবে না। এবং ভাইরাসটা কি করে, ভাইরাসটা মূলত সে কি করে, এই যে ভাইরাসের যে আপনার যে ফোল্ডারগুলো ছিল বা যে ফাইলগুলো ছিল, সেইখানে তার ক্ষতিকারক প্রোগ্রাম বা কোডগুলো সে বসাই দিতে পারে। এবং কোডগুলো যদি ক্ষতিকারক কোড যদি আপনার সেখানে বসাই দিতে পারে, অবশ্যই আপনার ফাইলটা নষ্ট হয়ে যাবে। এই কারণে বলা হয়, এমনটা বলা হয়, লিখে রাখেন, একটু সংজ্ঞা লিখবো ভাইরাসের, আমরা একটু সংজ্ঞা লিখে দিই। লিখেন, ভাইরাস এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। আমরা লিখবো ভাইরাস এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। একটু লিখবেন, ভাইরাস এক ধরনের, ভাইরাস
এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত একটি কম্পিউটারে প্রবেশ করে প্রতিরূপ সৃষ্টি করার মধ্য দিয়ে ক্ষতি করে। নরমাল বিষয় হচ্ছে ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করবে আপনার অনুমতি ছাড়া, এবং আপনার কম্পিউটারে প্রবেশ করে সে কি করবে, সে প্রতিরূপ সৃষ্টি করবে, অর্থাৎ কপি করে দিবে। যেই ফোল্ডার যেই নামে ছিল তার নিচে হুবহু একই নামে সে ফোল্ডার তৈরি করে দিব, এবং সেই ফোল্ডারে সেই বিভিন্ন ইনফরমেশন অর্থাৎ ক্ষতিকারক কোড বসাই দিতে পারে। এই কারণে বলেছি ভাইরাস এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার কম্পিউটারের অনুমতি ছাড়াই প্রবেশ করবে এবং কি করবে, আপনার কম্পিউটারে সে প্রতিরূপ সৃষ্টি করবে, মানে যত ফোল্ডার ছিল তত নামে সে আরেকটা ফোল্ডার তৈরি করে দিবে, এবং এই মাধ্যম দিয়ে বা এই ভাবেই সে ক্ষতি করবে। এইটাকে আমরা বলবো কি, ভাইরাস। কথা কি ক্লিয়ার? ভাইরাসটা কি বুঝলেন? ভাইরাসটা কি বুঝেছেন কিনা একটু জানাবেন তো। ভাইরাস বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। ওকে, তাহলে ভাইরাসটা আমরা দেখলাম। এবার আসলে একটু দেখার চেষ্টা করি কে ভাইরাস আবিষ্কার করলো, অর্থাৎ কোন মহামানব ভাইরাস আবিষ্কার করেন। একটু আমরা দেখি যে ভাইরাসের আবিষ্কারকটা কে, কেন তিনি ভাইরাস আবিষ্কার করেছিলেন। ভাইরাস কে আবিষ্কার করলেন, কত সালে আবিষ্কার করলেন, একটু ভাইরাসের ইতিহাস আমরা দেখার চেষ্টা করি। মাঝে মাঝে প্রশ্ন হয় নিচের কোনটি ভাইরাস সফটওয়্যার, তার মানে আপনাকে ভাইরাসটা দেখতে হবে কে ভাইরাস আবিষ্কার করলেন। এই যে সাল হচ্ছে 1971, লেখার দরকার নাই, আগে বোঝেন। সাল হচ্ছে 1971। যে 1971 সালে একজন ভদ্রলোক বলেন বা শয়তান বলেন, যেটাই বলেন না কেন, এই 1971 সালে একজন লোক ছিল যার নাম হলো বব থমাস ক্রিপার। সাল হচ্ছে 1971। এই 1971 সালে একজন ছিল যার নাম ছিল বব থমাস ক্রিপার। এই ভদ্রলোক এই 1971 সালে প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। আমরা তথ্য লিখব, 1971 সালে বব থমাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। 1971 সালে বব থমাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। লিখেন, 1971 সালে বব থমাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। সবাই লিখেন স্যার, 1971 সালে বব থমাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। 1971 সালে বব থমাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে 1971 সালে বব থমাস ক্রিপার কম্পিউটার ভাইরাস আবিষ্কার করার পরেও তিনি যে ভাইরাসটা আবিষ্কার করেছিলেন তার নামকরণ তিনি করতে পারেন নাই। তিনি তার নামকরণ কি করতে পারে নাই। পরবর্তীতে একজন তার অনুসারী ছিল যার নাম ছিল ফ্রেডরিক কোহেন। তার ঠিক অনুসারী একজন ছিল যার নাম ছিল ফ্রেডরিক কোহেন। এই ফ্রেডরিক কোহেন এই প্রথম কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। আমরা তথ্য লিখব, ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। লিখেন, ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন।
ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। লিখছি কিনা জানাবেন। ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন, অর্থাৎ আবিষ্কার করেছিলেন বব থমাস। আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হলো বব থমাস, কিন্তু সেই কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে? নামকরণ করেন হচ্ছে ফ্রেডরিক কোহেন। এবং এই ফ্রেডরিক কোহেন যেটা কম্পিউটার ভাইরাসের নামকরণ করেছিলেন, প্রথম কম্পিউটার ভাইরাস, লিখেন কম্পিউটারের প্রথম ভাইরাস বা প্রথম কম্পিউটার ভাইরাস, ও প্রথম কম্পিউটার ভাইরাস, প্রথম কম্পিউটার ভাইরাস, প্রথম কম্পিউটার ভাইরাস যিনি আবিষ্কার করেছিলেন বব থমাস ক্রিপার, তার নাম অনুসারে এই ফ্রেডরিক কোহেন যে নামকরণটা করেছিলেন, সেই কম্পিউটার ভাইরাসের নামকরণ করেছিলেন ক্রিপার ভাইরাস। লিখে রাখেন, প্রথম কম্পিউটার ভাইরাস ক্রিপার ভাইরাস, প্রথম কম্পিউটার ভাইরাস ক্রিপার ভাইরাস। লিখবেন প্রথম কম্পিউটার ভাইরাস ক্রিপার ভাইরাস, অর্থাৎ কম্পিউটারে যে প্রথম ভাইরাসটা আবিষ্কার করেছিলেন তার নামকরণ করা হয়েছিল ক্রিপার ভাইরাস। প্রথম কম্পিউটার ভাইরাস ছিল ক্রিপার ভাইরাস। প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? ক্রিপার ভাইরাস। লিখছেন কিনা জানাবেন। তাহলে দেখেন 1971 সালে, 1971 সালে একজন ভদ্রলোক ছিল যার নাম ছিল বব থমাস ক্রিপার। তিনি কম্পিউটারে প্রথম ভাইরাস আবিষ্কার করলেন, কিন্তু নামকরণ করলেন কে? ফ্রেডরিক কোহেন। এই ফ্রেডরিক কোহেন যে কম্পিউটারে প্রথম ভাইরাসটার নামকরণ করেছিলেন, তার নাম দিয়েছিলেন ক্রিপার ভাইরাস। জানাবেন লিখছেন কিনা। এবার আসলে একটা প্রশ্ন হয় এরকমটা, আপনাকে বলা হয়েছে একটা প্রশ্ন হয় এরকমটা যে 1992 সাল, কত সাল? 1992 সাল। এই 1992 সালে কম্পিউটারে একটা ভাইরাস আক্রমণ করে বা ভাইরাস প্রবেশ করে, যে ভাইরাস প্রবেশ করার ফলে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে যায়। পরীক্ষার প্রশ্ন আসে যে কত সালে কম্পিউটারে ভাইরাস আক্রমণ করার ফলে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে যায়, অথবা 1992 সালে, অথবা বলতে পারে যে কোন ভাইরাস আক্রমণের ফলে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। সাল হচ্ছে 1992। এই 1992 সালে একটা কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে, যে ভাইরাসের নাম ছিল অ্যাঞ্জেলা। কি নাম ছিল? অ্যাঞ্জেলা। এই 1992 সালে অ্যাঞ্জেলা নামক একটি ভাইরাস প্রথম কম্পিউটারে প্রবেশ করার ফলে একই সাথে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। আমরা তথ্য লিখব 1992 সালে অ্যাঞ্জেলা নামক ভাইরাস, অ্যাঞ্জেলা নামক ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে, কম্পিউটারে প্রবেশ করার ফলে, লিখি আমরা, প্রবেশ করার ফলে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। অ্যাঞ্জেলা নামক কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে, কম্পিউটারে প্রবেশ করে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। অর্থাৎ এই 1992 সালের কথা বলেছি। এই 1992 সালে কম্পিউটারে একটা ভাইরাস প্রবেশ করে যার নাম ছিল অ্যাঞ্জেলা। এই অ্যাঞ্জেলা নামক ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার ফলে একই সাথে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে, একটু মনে রাখার চেষ্টা করবেন যে 1992 সাল, এই 1992 সালে একটা ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে যার নাম ছিল অ্যাঞ্জেলা। এই অ্যাঞ্জেলা নামক যে ভাইরাসটা কম্পিউটারে প্রবেশ করে, এই ভাইরাসটা কম্পিউটারে প্রবেশ করার ফলে একই সাথে লক্ষাধিক কম্পিউটার অচল হয়ে পড়ে। একই সাথে কতগুলো কম্পিউটার? একই সাথে লক্ষাধিক, 1 লক্ষেরও বেশি কম্পিউটার একই সাথে অচল হয়ে পড়ে। সেই ভাইরাসের নাম ছিল অ্যাঞ্জেলা। ভাইরাসের নাম ছিল কি? অ্যাঞ্জেলা। লিখছেন? জানাবেন। লেখা হয়েছে কিনা একটু জানাবেন। আসেন এবার আমরা কিছু কম্পিউটারে ভাইরাসের নাম লিখে দিব, কোনগুলাকে কম্পিউটার ভাইরাস বলা হয়।
আমরা কম্পিউটার ভাইরাসের নাম লিখে দিব। লিখেন কিছু কম্পিউটার ভাইরাস। লিখবেন কিছু কম্পিউটার ভাইরাস। কিছু কম্পিউটার ভাইরাস। আমরা কিছু কম্পিউটার ভাইরাসের নাম লিখে দিব। একটু লিখেন কিছু কম্পিউটার ভাইরাস। কোন কোনটাকে বলা হয় কম্পিউটার ভাইরাস আমরা একটু লিখে নিব। লিখেন কিছু কম্পিউটার ভাইরাস। লিখেন প্রথমে আমরা লিখব সিআইএস। প্রথমে আমরা লিখব সিআইএস। এইটা এক ধরনের কম্পিউটার ভাইরাস যাকে বাংলায় বলা হয়, লিখে রাখেন, এই সিআইএস বা এটাকে বলা হয় চেরনোবিল। লিখে রাখেন সিআইএস বা চেরনোবিল। সিআইএস বা চেরনোবিল এটা হচ্ছে একটা কম্পিউটারের ভাইরাস, নামকরণ করা হয় সিআইএস বা চেরনোবিল। লিখেন সিআইএস বা চেরনোবিল এটা একটা কম্পিউটারের ভাইরাস। এরপরে আমরা লিখব কোবফেস। কোবফেস এইটা একটা কম্পিউটার ভাইরাস। আমরা লিখছি সিআইএস বা চেরনোবিল, আর একটাকে বলেছি কোবফেস এইটা একটা কম্পিউটার ভাইরাস। আমরা বলেছি সিআইএস বা চেরনোবিল, আর একটা বলেছি কোবফেস। এরপরে লিখেন, এরপরে আমরা লিখব ব্যাড বয়। এরপরে আমরা লিখব ব্যাড বয়। এরপরে আমরা লিখব কি ব্যাড বয়। ব্যাড বয়, ব্যাড গার্ল হয় না কেন বলেন তো স্যার? কম্পিউটারের ভাইরাসের নাম কেন খারাপ বালক দিল, ব্যাড বয় কেন দিল, ব্যাড গার্ল কেন দিল না? ছেলেরাই খারাপ হয় তাই না? ছেলেরাই খারাপ হয় সব সময়, মেয়েরা ভালো? হ্যাঁ, ছেলেরাই তো ভালো হয়, মেয়েরাই তো খারাপ হয় তাই না? হ্যাঁ, মেয়েরা কি হয় জানেন? মেয়েরা হচ্ছে স্বার্থপর। মেয়েদের মধ্যে এইটার পরিমাণ সবচেয়ে বেশি, মেয়েরা হয় স্বার্থপর, তাই হয় না? আর ছেলেরা কি হয় জানেন? ছেলেরা হয় নির্লজ্জ। কেন নির্লজ্জ হয় জানেন? সে একটা ছেলে জানে একটা মেয়ে তারে ঘোরাচ্ছে, তার পেছনে তারে সময় মানে তারে ব্যবহার করছে, তারপরে একটা ছেলে তারে নির্লজ্জের মতো তার পেছনেই ঘুরবে, তাই করে না? এই কারণে আমি বলি ছেলেরা হয় নির্লজ্জ আর মেয়েরা হয় স্বার্থপর। এবং দেখেন একটা মেয়ে, দেখেন এখানে যদি বলা হয়, একটা মেয়ের যদি বলা হয় যে ভাই আপনি একটা বেকার ছেলের বিয়ে করবেন, সে 100% বলবে বেকার ছেলের আমি বিয়ে করব না। করবে? কেউ করবে না। বাট একটা ছেলের যদি বলা হয় সে বেকার, সে মেয়েরই কিন্তু বিয়ে করে, তাই না? কারণ স্বার্থপরতা আছে না ওদের মধ্যে? অবশ্যই আছে। ঘর সামলাবে, বাচ্চা সামলাবে, তাই বিয়ে করে। তো এই কারণে আমি বলি হচ্ছে মেয়েরা হয় স্বার্থপর আর ছেলেরা হয় নির্লজ্জ। কথা কি বুঝছেন? আচ্ছা যাই হোক, তাহলে একটা কম্পিউটার ভাইরাসের নামকরণ করা হয় ব্যাড বয়। আর একটা কম্পিউটার ভাইরাস আছে যারা আপনারা সবাই রে বলেন, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা আসে, তারা বলে কি বলে দেখেন, আপনারা একটা কথা ইউজ করেন, ম্যাক্সিমাম সময় বলেন এইটা বলেন। এইটা কি স্যার? এইটা একটা কম্পিউটার ভাইরাস। লিখে রাখেন, এইটা একটা কম্পিউটার ভাইরাস। তার মানে খারাপ ছেলে মেয়েরা এইগুলা করে, তাই না? মানে এই যে ব্যাড বয় বলেছে, এই ব্যাড বয়ের পরে আরেকটা বলেছি হচ্ছে কম্পিউটার ভাইরাস, নাম লিখে দিয়েছি, সেটা হচ্ছে খারাপ ছেলে বা খারাপ মেয়েরাই তো এটা করে। এই কারণে বলা, মানে তারা নামকরণ যে করছে কিভাবে, তারা হয়তো বা কোন একটা মানে কোন একটা ইয়ে আছে যে যারা এইগুলা, তারা এইগুলা করে, তাই না? এই কারণে নামকরণ করা হয়েছে ওইটাকে একটা কম্পিউটার ভাইরাস। লিখেছেন কিনা জানাবেন। আমরা কম্পিউটার ভাইরাসের নামকরণ শিখলাম, আমরা কম্পিউটার ভাইরাস নামকরণ শিখলাম, লিখছেন কিনা একটু জানাবেন। এই আজ থেকে ওইটার বলবেন না কাউরে, ওইটা কিন্তু ভাইরাস। হ্যাঁ স্যার সত্যি একটা ভাইরাস, কাউকে বলা যাবে না, আর কাউরে বলবেন না, ঠিক আছে? আর কাউরে বলবেন না, অর্থাৎ অন্তত বিয়ের আগে কাউরে বললেন না, বিয়ের পরে বললেন, এবং যে আপনার সাথে থাকবে তারে বলেন, বিয়ের পরে আবার আর অন্য কাউরে বলা যাবে না। তো এইটা একটা ভাইরাস, তো খুব সাবধান, কাউরে বলেন না, খবরদার। আচ্ছা, আমরা একটু ভাইরাসটা দেখে নিলাম, এবার আসেন আমরা অ্যান্টিভাইরাসটা দেখবো। এবার আমরা হেডিং লিখবো অ্যান্টিভাইরাস। যেহেতু ক্ষতিকারক বা ক্ষতি করলো, এবার কি তার প্রতিরোধ করা লাগবে?
সো আমরা ভাইরাসটা দেখার চেষ্টা করলাম, এবার আমরা দেখব অ্যান্টিভাইরাস। লিখে রাখেন অ্যান্টিভাইরাস, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম অ্যান্টিভাইরাস। প্রশ্ন এখান থেকে হয়, আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাস খুবই গুরুত্বপূর্ণ। স্যার বউ কি ভাইরাস? আপনার কাছে কি মনে হয় বউ ভাইরাস? যদি বউ ভালো হয় তাহলে তো খুব ভালো, আর খারাপ হইলে তো ভাইরাস হইতেই পারে, তাই না? বলতেই পারেন, বাট আপনি যেমন আপনার বউ হবে তেমন, এটা মাথায় রেখেন। মানে আপনি যদি ভালো হন আপনার বউ ভালো হবে, আপনি যদি খারাপ হন আপনার বউ 100% খারাপ হবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সাবধান, আপনি ভালো হওয়ার চেষ্টা করার আগে নিজে ভালো হন, তারপরে চিন্তা করবেন যে আমার বউ ভালো কি খারাপ, পরে দেখবেন, আগে নিজে ভালো হন। আচ্ছা, আমরা দেখি কি অ্যান্টিভাইরাস দেখি। দেখেন ভাইরাস আমি বলেছিলাম ক্ষতিকারক সফটওয়্যার বলেছিলাম ভাইরাস, তাহলে অ্যান্টিভাইরাস কি হবে? ভাইরাসের বিপরীত না? অ্যান্টি শব্দের অর্থ আমরা অ্যান্টি বলতে কি বুঝি? বিপরীত বুঝি। তার মানে অ্যান্টিভাইরাসকে আমরা বলতে পারি, লিখে রাখেন অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার। প্রতিরোধক সফটওয়্যার, তার মানে ভাইরাস যদি ক্ষতিকারক আমি বলতে পারি, অবশ্যই অ্যান্টিভাইরাসকে আমি বলতে পারি প্রতিরোধক সফটওয়্যার। সো আমরা লিখলাম কি? অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার। লিখে রাখেন অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার। অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার। এখন কথা হচ্ছে, যাকে আমি প্রতিরোধক বলতে পারি তার মানে সে আপনার কম্পিউটারকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে, কথা তো তাই না? তার মানে ভাইরাস যদি আপনার কম্পিউটারে আক্রমণ করে, আপনার ক্ষতি করতে পারে কম্পিউটারে, আর যখন অ্যান্টিভাইরাস আমি ব্যবহার করব অবশ্যই কম্পিউটারকে সে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করবে। ধরে নিলাম এইটা আপনার কম্পিউটার, এটা আপনার কম্পিউটার, আপনার কম্পিউটারের ভেতরে ভাইরাস অ্যাটাক করেছে বা ভাইরাস আক্রমণ করেছে। আপনি যখন অ্যান্টিভাইরাসটা ব্যবহার করবেন, আপনি কি ব্যবহার করবেন? অ্যান্টিভাইরাস যখন ব্যবহার করবেন অবশ্যই আপনার কম্পিউটারের ভেতরে যে ভাইরাসটা ছিল সেটাকে সে ধ্বংস করে দিবে। অবশ্যই কি করবে? আপনার ভেতরে কম্পিউটারের ভেতরে যে ভাইরাসটা আক্রমণ করেছিল সেটাকে সে ধ্বংস করে দিবে, পাশাপাশি সে বাহির থেকে আর কোনো ভাইরাসকে সে প্রবেশ করতে দিবে না। তার মানে অ্যান্টিভাইরাস যদি আপনার কম্পিউটারে আপনি ব্যবহার করেন, তাহলে প্রথমত আপনার কম্পিউটারে যদি ভাইরাসটা আক্রমণ করে থাকে সেই ভাইরাসটাকে সে কম্পিউটারের ভেতরটাকে সে ধ্বংস করে দেবে ভাইরাসটাকে, এবং পাশাপাশি আপনার কম্পিউটারকে বাহির থেকে আর কোনো ক্ষতিকারক সফটওয়্যার যাতে প্রবেশ করতে না পারে সেই দিকেও সে লক্ষ্য রাখবে। সো আমি তথ্য এটা বলতে পারি যে অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার বলেছি, যা আপনার কম্পিউটারকে দেখেন ভেতর এবং বাহিরে দুইভাবে কি নিরাপত্তা দিল না, নাকি শুধু একভাবে নিরাপত্তা দেয়? অবশ্যই দুইভাবেই নিরাপত্তা দেয়। সো আমি লিখব যা কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে নিরাপত্তা দিয়ে থাকে। লিখে রাখেন যা কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে নিরাপত্তা দিয়ে থাকে। অভ্যন্তরীণভাবে নিরাপত্তা দিয়ে থাকে। তার মানে ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করলো, আপনি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন আশা করা যায় আপনার কম্পিউটারকে সে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই নিরাপত্তা দিয়ে থাকবে। অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা ভাবেই সে নিরাপত্তা দিয়ে থাকবে। কথা কি বুঝছেন? তাহলে অ্যান্টিভাইরাস আমরা দেখলাম, অ্যান্টিভাইরাস এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার বললাম। সেই প্রতিরোধক সফটওয়্যার মূলত কম্পিউটারকে সে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে দুইভাবে আপনার কম্পিউটারকে সে নিরাপত্তা দিয়ে থাকবে, এটাকে আমরা বলবো কি? অ্যান্টিভাইরাস। এবার প্রশ্ন হচ্ছে, বলেন তো স্যার, ভাইরাস আবিষ্কার করার ফলে আমাদের মানুষের ক্ষতি হয়েছে বেশি নাকি লাভ হয়েছে বেশি? কোনটা বেশি হয়েছে? ক্ষতির পরিমাণ বেশি না লাভের পরিমাণ বেশি? লাভের পরিমাণ বেশি। লাভের পরিমাণ কেন বেশি? অনেক তথ্য জানা গেছে। কি তথ্য জানা গেছে? বড় বড় কোম্পানি কিচ্ছু জানা যায় না। এইবার বিষয় হচ্ছে, একজন আমার এইরকম আমি ক্লাসে পড়াচ্ছিলাম এরকম, স্যার ভাইরাস মানে ভাইরাস আবিষ্কারের কারণে
আমাদের মানুষের বেশি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? তো বলতেছে ক্ষতি হয়েছে, কারণ ভাইরাস কি কম্পিউটারকে নষ্ট করে দিচ্ছে না, ক্ষতি তো করছে। তার বলছে লাভটা বেশি হয়েছে। কেন লাভ বেশি হয়েছে? যদি কম্পিউটারের ভাইরাস আবিষ্কার করা না হইতো তাহলে অ্যান্টিভাইরাস আসতো না, আসতো? তার মানে এই যে অ্যান্টিভাইরাস যে কোম্পানি যে তৈরি করে, সেই কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, হয়েছে না? মানুষ খেয়ে বেঁচে আছে না? এবং আমাদের মধ্যে সচেতনতা বাড়ছে, বাড়ছে না? তার মানে অ্যান্টিভাইরাস ভাইরাস আবিষ্কারের ফলে আমাদের লাভের পরিমাণটা বেশি। তো একজন আমারে বলতেছে স্যার এরকম, স্যার মশা চিনি আমরা, মশা চিনেন না? এই মশা আবিষ্কারের ফলে, মশা তৈরির ফলে আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে বেশি? কোনটা? মশা আবিষ্কারের ফলে লাভ হইছে। তার কারণ মশা যদি না থাকতো আমাদের মশারি তৈরি হইতো না, কয়েল তৈরি হইতো না, এরোসেল তৈরি হইতো। এবং দেখেন এখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হইছে, হইছে না? তাহলে মশা আবিষ্কারের ফলে, মশা সৃষ্টির ফলে আমাদের ক্ষতির তুলনায় লাভের পরিমাণটা কি বেশি, তাই না? আচ্ছা, তাইলে আমরা অ্যান্টিভাইরাস দেখলাম। অ্যান্টিভাইরাস নরমালি হচ্ছে এক ধরনের প্রতিরোধক সফটওয়্যার, যা মূলত কম্পিউটারকে সে নিরাপত্তা দিবে। কিভাবে নিরাপত্তা দিবে? সে বাহ্যিকভাবেও নিরাপত্তা দিবে এবং অভ্যন্তরীণভাবেও নিরাপত্তা দিবে। আসেন আমরা কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখে দিব। কোনগুলাকে আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে পরিচিত বা জানি সেই নাম লিখে দিব। লিখেন কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আমরা লিখব কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আমরা লিখি কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অর্থাৎ কোন কোন সফটওয়্যারকে আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে জানতে পারি। কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের আমরা নাম লিখে দিব। লিখেন কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। স্যার ক্ষতি হয়েছে, মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়েছে, এবং দেখেন মশার কামড়ে ডেঙ্গু না হইলে কি আপনি মেডিকেলে ভর্তি হইতে পারতেন? যে মেডিসিনগুলো খাইছেন ওখানে কি মানুষ জীবন বাঁচাচ্ছে না? ওটা তৈরি করে ইনকাম করছে না? আচ্ছা, তাহলে আমরা কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখে দিই। প্রথমে আমরা লিখব এভিজি। লিখে রাখেন এভিজি, অ্যাভাস্ট, অ্যাভেরা, কোবরা, পান্ডা, নর্টন, নরম্যান, নেটকুইন, ম্যাকাফি, কাসপারস্কাই, ডিফেন্ডার, স্ক্যান, REVE, IBM অ্যান্টিভাইরাস, IBM অ্যান্টিভাইরাস। এইগুলো হচ্ছে নরমালি অ্যান্টিভাইরাস। আমরা লিখে নিলাম। একটু লেখার চেষ্টা করেন, অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো একটু লেখার চেষ্টা করি আমরা, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। দেখেন আমি বলেছি, একটা বলেছি এভিজি, একটা বলেছি অ্যাভাস্ট, অ্যাভেরা, কোবরা, পান্ডা, নর্টন, নরম্যান, নেটকুইন, MCAFEE অর্থাৎ ম্যাকাফি অনেকে উচ্চারণ করেন। এরপর আমরা লিখছি কাসপারস্কাই, আমরা লিখছি বিট ডিফেন্ডার, আমরা লিখছি স্ক্যান, আমরা লিখেছি REVE এবং আমরা লিখেছি IBM অ্যান্টিভাইরাস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় আসে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম আসে। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে নেবেন, মুখস্থ করে ফেলবো স্যার আমরা। এইগুলা পরীক্ষায় আসে, সো আমরা মুখস্থ করে ফেলবো। লেখা শেষ হলে একটু জানাবেন, কমপ্লিট হলে জানাবেন, আমরা পরের টপিকে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যান্টিভাইরাস। লিখেছি কিনা একটু জানাবো আমরা। আচ্ছা, আমরা একটু মুছে দিলাম, আমরা পরের টপিকে যাই।
আমরা পরের টপিক লিখব ফায়ারওয়াল। ফায়ারওয়াল এবার আমরা দেখার চেষ্টা করব ফায়ারওয়াল খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, যেখান থেকে 45 এ প্রশ্ন আসছে। ফায়ারওয়াল থেকে 45তম বিসিএস এর প্রশ্ন অলরেডি হয়ে গেছে। আশা করা যায় এবার না হওয়ার সম্ভাবনা বেশি, বাট তারপরে আপনাকে পড়তে হবে, বলা যাবে না আসবে না তা বলা যাবে না, বাট আসার সম্ভাবনা একটু কম, বাট গুরুত্বপূর্ণ টপিক। সো আমরা লিখছি কি ফায়ারওয়াল। মনে রাখবেন অ্যান্টিভাইরাস এক ধরনের প্রোটেকশন সিস্টেম, কম্পিউটারে কে নিরাপত্তা দেওয়ার জন্য কাজে লাগে। ঠিক তাই ফায়ারওয়াল হচ্ছে কম্পিউটারের আরেকটা প্রোটেকশন সিস্টেম। যে ফায়ারওয়াল নরমালি কি করা হয় দেখেন, এই ফায়ারওয়ালে একটা ওয়াল শব্দ আছে, আছে না, একটা ওয়াল শব্দ আছে না? এই ওয়াল শব্দের অর্থ কি জানি আমরা? দেয়াল। আমরা জানি ওয়াল শব্দের অর্থ দেয়াল। এখন কথা হচ্ছে আপনি একটা বাসা করেছেন, বাড়ি করেছেন, চারিদিকে কি প্রাচীর উঠাইতে পারি না আমরা? ওয়াল তুলি না? ওয়াল একটা তুলি। এই ওয়াল তোলার কারণটা কি? কেন আমরা ওয়াল তুলবো চারিদিকে? আমি একটা বাসা করার পরে চারিদিকে ওয়াল তুলি কেন? প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য, যাতে আমার সেফটির কারণে, তাই না? ঠিক তাই ফায়ারওয়াল এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যেখানে ওয়াল শব্দের অর্থ যেহেতু দেয়াল। এখন কথা হচ্ছে কম্পিউটারের মধ্যে কি ওয়াল তোলা সম্ভব? কম্পিউটারের মধ্যে ওয়াল তোলা সম্ভব না, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ফায়ারওয়াল, যাকে বলা হয় কম্পিউটারে একটা অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী বা অদৃশ্য নিরাপত্তা দেয়াল। তার মানে এটা দেখা যাবে না, বাট আমাকে কল্পনা করতে হবে এটা এক ধরনের ওয়ালের মতো কাজ করবে, যাতে বাহির থেকে কেউ সহজেই ঢুকতে না পারে। সো আমরা এরকম লিখবো, ফায়ারওয়াল এক ধরনের, লিখে রাখেন, ফায়ারওয়াল এক ধরনের, ফায়ারওয়াল এক ধরনের অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী বা অদৃশ্য নিরাপত্তা দেয়াল, অদৃশ্য নিরাপত্তা দেয়াল। আমি বলেছি কি ফায়ারওয়াল নরমালি হচ্ছে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী, যেটাকে বলা হয় অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী বা অদৃশ্য নিরাপত্তা দেয়াল। ফায়ারওয়াল এক ধরনের অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী বা অদৃশ্য নিরাপত্তা দেয়াল। এখন বিষয় হচ্ছে এই ফায়ারওয়াল যখন আপনার কম্পিউটারে আপনি ব্যবহার করবেন, অবশ্যই আপনার কম্পিউটারকে সেই নিরাপত্তা দিবে ঠিক একইভাবে যেভাবে আপনাকে অ্যান্টিভাইরাস নিরাপত্তা দেয়। কিন্তু অ্যান্টিভাইরাস নরমালি হার্ডওয়্যারকে সেই নিরাপত্তা দিতে কাজে লাগে না, বাট ফায়ারওয়াল কি হয়, ফায়ারওয়াল নরমালি হার্ডওয়্যার, কম্পিউটারে একটা হার্ডওয়্যার অংশ আছে, একটাকে বলা হয় সফটওয়্যার। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে আপনার কম্পিউটারকে সেই নিরাপত্তা দিতে কাজে লাগে। সো আমরা এরকম বলতে পারি ফায়ারওয়াল নরমালি আপনার কম্পিউটারকে সেই বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ভাবে নিরাপত্তা দিয়ে থাকে। লিখে রাখেন, এটি কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে নিরাপত্তা দিয়ে থাকে, নিরাপত্তা দিয়ে থাকে। সো আমরা লিখলাম কি, এটি কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে নিরাপত্তা দিয়ে থাকে। এটি কম্পিউটারকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে নিরাপত্তা দিয়ে থাকে। কিভাবে নিরাপত্তা দিতে কাজে লাগে? নিরাপত্তা মূলত দেয় কিভাবে? সে কম্পিউটারে একটা হার্ডওয়্যার অংশ আছে, কম্পিউটারে একটা কি অংশ আছে? হার্ডওয়্যার অংশ আছে। অপরদিকে কম্পিউটারের আরেকটা অংশ যেটাকে বলা হয় সফটওয়্যার। তার মানে এই কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সম্মিলিত বা মিলিত প্রয়াসে সে কম্পিউটারকে নিরাপত্তা দিতে কাজে লাগে। তার মানে সে কি করে? সে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটার সম্মিলিত প্রয়াসে আপনার কম্পিউটারকে সে নিরাপত্তা দিয়ে থাকে। লিখে রাখেন, যা কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে, যা কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে। যা কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে, যা কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে।
যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে। যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে। কথা কি লিখছেন কিনা একটু জানাবেন। আমরা কি লিখলাম? একটু কমেন্টস করবেন লিখছেন কিনা। লিখলেন কিনা একটু জানাবেন। তাহলে আমি বলেছি কি, যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রয়াসে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে। ওকে, এবার আসেন, যেহেতু আমি বলেছি এটা হচ্ছে কম্পিউটারে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকেই কাজে লাগিয়ে কম্পিউটারের নিরাপত্তা দিয়ে থাকে, এই কারণে বলা হয় ফায়ারওয়াল মূলত দুই ধরনের। ফায়ারওয়াল কয় ধরনের বলেছি? দুই ধরনের। কেন দুই ধরনের? কারণ এটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাকেই কাজে লাগিয়ে কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকে। সো আমি লিখবো ফায়ারওয়াল দুই ধরনের। একটু লিখবেন ফায়ারওয়াল দুই ধরনের। ফায়ারওয়াল দুই ধরনের। ফায়ারওয়াল দুই ধরনের। সবাই আমরা লিখি ফায়ারওয়াল দুই ধরনের। ফায়ারওয়াল দুই ধরনের। দুই ধরনের কি কি? যেহেতু একটা হার্ডওয়্যারকে এবং সফটওয়্যার দুইটার সম্মিলিত প্রয়াসে নিরাপত্তা দিয়ে থাকে, এই কারণে ফায়ারওয়ালকে দুইটা ভাগে ভাগ করা হয়, যার একটিকে বলা হয় হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। এবং অপরটিকে বলা হয় সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। একটাকে বলা হয় হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল এবং অপরটিকে বলা হয় সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। সো হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে যেহেতু নিরাপত্তা দিয়ে থাকে বা নিরাপত্তা দিতে কাজে লাগে ফায়ারওয়াল, এই কারণে বলেছি ফায়ারওয়াল মূলত দুই ধরনের। একটাকে বলা হয় হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল এবং অপরটিকে বলা হয় সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়ালগুলো কি? হার্ডওয়্যার অর্থাৎ যে সকল ফায়ারওয়াল নরমালি হার্ডওয়্যারকে নিরাপত্তা দিতে কাজে লাগে তাদেরকে বলা হয় হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল বলতে বোঝায় যে সকল ফায়ারওয়াল সফটওয়্যারকে নিরাপত্তা দিয়ে থাকে তাদেরকে বলা হয় সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল অথবা নিচের কোনটি সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল অথবা নিচের কোনটি সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি কোনগুলাকে আমরা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল বলতে পারি, কোনগুলাকে আমরা সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল বলতে পারি। প্রথমে লিখব আমরা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। প্রথমে আমরা লিখব কি? হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। অর্থাৎ কোন কোন ফায়ারওয়ালকে আমরা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল কল্পনা করতে পারি একটু লিখে নেন। এই হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল হচ্ছে, লিখে রাখেন, একটা হচ্ছে সিসকো পিক্স। একটাকে আমরা বলবো সিসকো পিক্স হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। লিখেন সিসকো পিক্স। এরপরে আমরা বলবো চেক পয়েন্ট। একটাকে আমরা বলি সিসকো পিক্স, একটাকে আমরা বলি চেক পয়েন্ট। এরপরে আমরা লিখবো নেট স্ক্রিন। একটাকে আমরা বলবো নেট স্ক্রিন। এবং লাস্ট যেটা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়াচ গার্ড। এই হচ্ছে চারটা ফায়ারওয়াল যাকে আমরা বলি হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। একটাকে বলা হয় সিসকো পিক্স, একটাকে বলা হয় চেক পয়েন্ট, একটাকে বলা হয় নেট স্ক্রিন এবং আরেকটিকে বলা হয় ওয়াচ গার্ড। আমরা একটু লিখে নিব হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল কোনগুলা। একটাকে আমরা বলি সিসকো পিক্স, একটাকে বলি আমরা চেক পয়েন্ট, একটাকে বলি নেট স্ক্রিন এবং আরেকটিকে বলা হয় ওয়াচ গার্ড। একটু কমপ্লিট করেন, লেখা হয়েছে কিনা জানাবেন। আমরা লিখলাম কিনা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। একটা হচ্ছে সিসকো পিক্স,
একটাকে বলা হয় চেক পয়েন্ট, একটাকে বলা হচ্ছে নেট স্ক্রিন এবং অপরটিকে বলা হয় ওয়াচ গার্ড। আমরা লিখলাম কিনা জানাবো। ওকে, আসেন তাহলে আমরা হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল দেখার চেষ্টা করলাম। এবারে দেখবো আমরা সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। লিখেন সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। আমরা এবার দেখবো সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। এবার আমরা দেখবো সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল কি কি বা কোনগুলোকে সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল বলা হয় একটু আমরা লিখবো। আমরা লিখবো সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল। সফটওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল যদি আমি এটা বলি পান্ডা, পান্ডা কি হবে? পান্ডা কি স্যার? পান্ডা এই কমেন্টস করেন তো পান্ডা কি? পান্ডা এক ধরনের অ্যান্টিভাইরাস, এইটা কিন্তু ফায়ারওয়াল না। তাই বলেছি অ্যান্টিভাইরাসে পান্ডা লিখছিলাম না? তার মানে পান্ডা এক ধরনের অ্যান্টিভাইরাস, এইটা কিন্তু ফায়ারওয়াল না। এরপরে যদি আমরা বলি হচ্ছে নর্টন। নর্টন কি? নর্টন একটা অ্যান্টিভাইরাস। আমি যদি বলি ক্যাসপারস্কাই, ক্যাসপারস্কাই একটা অ্যান্টিভাইরাস। আমি যদি বলি ম্যাকাফি, এইটাও কি এক ধরনের অ্যান্টিভাইরাস। এখন কথা হচ্ছে এই অ্যান্টিভাইরাসকে ফায়ারওয়ালে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করা যায়? যদি এই পান্ডার সাথে আমি যদি একটা এক্সট্রা সিকিউরিটি যোগ করতে পারি, সেই সিকিউরিটিকে বলা হয় ইন্টারনেট সিকিউরিটি। তার মানে নরমালি পান্ডাকে আমরা বলবো অ্যান্টিভাইরাস, যখন আমি বলবো পান্ডা ইন্টারনেট সিকিউরিটি তখন তাকে বলবো আমরা ফায়ারওয়াল। তার মানে নরমাল যদি পান্ডা সিম্পলি যদি পান্ডা যদি কথা থাকতো সরাসরি তাহলে আমি কি বলতাম? এটাকে অ্যান্টিভাইরাস বলতাম। আর যখন বলা হবে পান্ডা ইন্টারনেট সিকিউরিটি একসাথে তখন কি বলবো? ফায়ারওয়াল। তার মানে আমি যদি বলি নর্টন শুধু অ্যান্টিভাইরাস, আর যদি আমি বলি নর্টন ইন্টারনেট সিকিউরিটি তখন তাকে আমরা বলবো ফায়ারওয়াল। ঠিক একই ভাবে ক্যাসপারস্কাইকে আমরা বলি অ্যান্টিভাইরাস, ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি যদি আমি বলতে পারি তখন এইটাকে বলা হয় ফায়ারওয়াল। এরপরে আমি যদি বলি ম্যাকাফি, ম্যাকাফি এক ধরনের অ্যান্টিভাইরাস। এই ম্যাকাফির সাথে যদি আমি ইন্টারনেট সিকিউরিটি যোগ করতে পারি, ইন্টারনেট সিকিউরিটি যদি যোগ করতে পারি তখন তাকে আমরা বলবো ফায়ারওয়াল। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছেন কিনা একটু জানাবেন। আমরা নর্টনকে আমরা বলি সিম্পলি অ্যান্টিভাইরাস। নর্টনের সাথে যখন আমরা ইন্টারনেট সিকিউরিটি যোগ করতে পারবো তখন তাকে বলবো আমরা ফায়ারওয়াল। আমরা ক্যাসপারস্কাইকে আমরা বলি অ্যান্টিভাইরাস, যখন এটার সাথে ইন্টারনেট সিকিউরিটি যোগ করা হবে তখন তাকে বলবো আমরা ফায়ারওয়াল। যদি বলি ম্যাকাফি, এটা একটা ইন্টারনেট, এটা এক ধরনের অ্যান্টিভাইরাস, এখানে যদি আমি ইন্টারনেট সিকিউরিটি যোগ করতে পারি তখন তাকে আমরা বলবো ফায়ারওয়াল। কথা কি ক্লিয়ার? ওকে, আসেন তাহলে আমরা ফায়ারওয়ালটা দেখার চেষ্টা করলাম বা দেখলাম। এবার আরেকটা টপিকে চলে যাব। আমরা এবার যেটা টপিক দেখব খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা ছোট টপিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঝে মাঝে এখান থেকে হয়ে থাকে। আশা করা যায় সামনের বিসিএস পরীক্ষায় প্রশ্ন এখান থেকে হবে। আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং। আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক যার নাম হলো ক্লাউড কম্পিউটিং। আমরা লিখব ক্লাউড কম্পিউটিং, খুবই গুরুত্বপূর্ণ আরো একটা টপিক যার নাম হলো ক্লাউড কম্পিউটিং। স্যার সব অ্যান্টিভাইরাসের সাথে ইন্টারনেট সিকিউরিটি যোগ করা যাবে না। সব অ্যান্টিভাইরাসের সাথে ইন্টারনেট সিকিউরিটি যোগ করা যাবে না।
যদি সব যদি অ্যান্টিভাইরাসের সাথে ইন্টারনেট সিকিউরিটি যোগ করা যায় তো আপনারা আমি সবগুলাই লিখে দিতাম, তাহলে এই চারটা লিখে দিতাম না। কথা কি বুঝছি কি না? সব অ্যান্টিভাইরাসের সাথে ইন্টারনেট সিকিউরিটি যোগ করা যাবে না, মনে রাখেন। এবার আসলে আমরা বলছি কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড, এই ক্লাউড শব্দের অর্থ কি স্যার? নরমালি ক্লাউড শব্দের অর্থ কি জানি? মেঘাচ্ছন্ন। মেঘ, তাই না? কম্পিউটিং শব্দের অর্থ কি? কম্পিউটিং বলতে কি বুঝি? গণনা করা, তাই না? তার মানে ক্লাউড কম্পিউটিং কি সে মেঘের গণনা করে? মেঘ গণনা করবে? মেঘ কিন্তু গণনা করে না। ক্লাউড কম্পিউটিং নরমালি একটা পরিষেবা। এটা পরিষেবা বলতে কি বোঝায়? এই ক্লাউড কম্পিউটিং নরমালি হচ্ছে এক ধরনের অনলাইন ভিত্তিক পরিষেবা। কি ভিত্তিক পরিষেবা স্যার? এই ক্লাউড কম্পিউটিং কি বলা হয়? অনলাইন ভিত্তিক পরিষেবা। ক্লাউড কম্পিউটিং নরমালি হচ্ছে এক ধরনের অনলাইন ভিত্তিক পরিষেবা। অনলাইন ভিত্তিক পরিষেবা বলতে ধরে নেন, যদি আমি এটা বলি অনলাইন ছাড়া যদি একটু পরিষেবার কথা বলি, ধরে নেন একটা ছেলে যার বিয়ে হতে পারে না, মনে করেন একজনের বিয়ে, তো বিয়েতে তার বাবা শখ করেছে, তার বাবা চিন্তা করেছে আমার ছেলের বিয়েতে আমরা 1000 মানুষকে আমরা ইনভাইট করব। কেন ইনভাইট করবে স্যার? 1000 মানুষকে বিয়েতে ইনভাইট করে কেন? দেখার জন্য, বউ দেখার জন্য? নরমালি খাওয়ার জন্য নাকি অন্য কিছু? খাবারের জন্য, তাই না? তো এখন কথা হচ্ছে নরমালি সে 1000 মানুষকে ইনভাইট করবে, তার ছেলের বিয়ে খুব শখ, 1000 মানুষ ইনভাইট করবে। এই 1000 মানুষকে খাওয়ানোর জন্য, বসানোর জন্য তার বাড়িতে কি চেয়ার টেবিল সব আছে? প্লেট আছে? নাই। আর থাকারও সম্ভাবনা নাই, কারণ এতগুলো রাখা সম্ভব না, তাই না? এখন কথা হচ্ছে দেখেন এই 1000 মানুষ ক্যাপাসিটি, 1000 মানুষের ক্যাপাসিটির জন্য তাদেরকে বসাইতে বা তাদের খাওয়াইতে আমরা নরমালি কি করি? একটা ডেকোরেটর থেকে ভাড়া করি না? আমরা ডেকোরেটর ভাড়া করার চেষ্টা করি, তখন ডেকোরেটর যে মালিক তারে আমরা এরকম বলতে পারি, ধরেন 1000 মানুষ আমি ইনভাইট করেছি, তখন তারে আমি বলতে পারি যে আমাকে 1200 চেয়ার দেন, এরকম বলতে পারি না? নাকি 1000ই নেই, একটু বেশি নেওয়ার চেষ্টা করি, তাই না? তার মানে আমি একটা লিস্ট করে দিই যে আমার এতগুলো এগুলো লাগবে, তাই না? এখন যা লিস্ট আমি বলি এই ডেকোরেটর কি সেটাই দেয় নাকি তার থেকে কম দেয় নাকি বেশি দিবে? আমি যা বলবো তার থেকে বেশি দিবে, কারণ আমি যা যা চাহিদা দিব সেই অনুপাতে সে দিবে না? নাকি এরকম ডেকোরেটর বলে যে আপনার 1000 মানুষ আপনার 2000 করে নেওয়াই লাগবে, এছাড়া আমি দিব না, তা কি বলে? তা কিন্তু বলে না। তার মানে এইখানে কি দেখেন আপনি ব্যবহার করবেন না, মানে আপনি নেবেন মানে ব্যবহারকারী আপনি না, আপনার চাহিদা মতো কি সে কি আপনাকে সেবা দিচ্ছে না? ঠিক তাই ক্লাউড কম্পিউটিং এক ধরনের অনলাইন ভিত্তিক পরিষেবা, যেখানে ব্যবহারকারী তার ইচ্ছা মতো তার চাহিদা মতো সেবা আপনি এখান থেকে ভাড়া নিতে পারবেন। এটা কি আপনি ভাড়া নিলেন নাকি তার কাছে কিনে নিলেন? কিছু টাকার বিনিময়ে কিছু দিনের জন্য তার কাছ থেকে আপনি ভাড়া নিলেন। ঠিক তাই এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের অনলাইন ভিত্তিক পরিষেবা, যেখানে ব্যবহারকারী তার চাহিদা মতো কিছু অর্থের বিনিময়ে সে ভাড়া নিতে পারে পরিষেবা। কি ধরনের পরিষেবা ভাড়া নিতে পারে? সে হার্ডওয়্যার ভাড়া নিতে পারে, সে সফটওয়্যার ভাড়া নিতে পারে, কথা কি বুঝছেন? বা বিভিন্ন ধরনের রিসোর্স সে ভাড়া নিয়ে ব্যবহার করবে, কারণ তার কাছে ওটা কেনার মতো টাকা নাও থাকতে পারে, কথা কি বুঝছি? তার মানে সে ভাড়ায় আপাতত কাজটা কি করবে? চালাবে। এন্ড আপনার কথা হচ্ছে ধরে নেন আপনি চিন্তা করছেন আপনার ফ্যামিলি নিয়ে ট্যুরে যাবেন, যাইতে পারি না আমরা? ট্যুরে যাইতে পারি, তো আপনার কার কেনার মতো সামর্থ্য নাও থাকতে পারে, নাকি সবারই আছে? তো সেই ক্ষেত্রে আমরা একটা গাড়ি ভাড়া করে নিতে পারি না দু একদিনের জন্য? ওইটাই কি বলা হয় মূলত এক ধরনের ক্লাউড কম্পিউটিং, কথা কি বুঝলাম? আসে তাহলে একটা সংজ্ঞা লিখি আমরা। তাহলে আমরা লিখছি কি ক্লাউড কম্পিউটিং এক ধরনের কি ভিত্তিক পরিষেবা? অনলাইন ভিত্তিক পরিষেবা। লিখেন যেখানে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা বা রিসোর্স
ভাড়া নিতে পারে। কি নিতে পারে স্যার? ভাড়া নিতে পারে। এটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। তার মানে অনলাইন ভিত্তিক একটা পরিষেবা যাকে আমরা বলি ক্লাউড কম্পিউটিং, যেখানে যে ব্যবহার করবে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী তাকে বিভিন্ন সেবা তাকে ভাড়া দিবে, এইটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। কথা কি বুঝছি? ক্লাউড কম্পিউটিং বুঝলাম কিনা? ক্লাউড কম্পিউটিং আমরা দেখলাম। আমি আবারও বলি, ক্লাউড কম্পিউটিং নরমালি আমি বলেছি একটা অনলাইন ভিত্তিক পরিষেবা, যেখানে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী সে নির্দিষ্ট সেবা বা পরিষেবা, সেটা হতে পারে হার্ডওয়্যার, হতে পারে সফটওয়্যার, এক কথায় বিভিন্ন পরিষেবা কি করবে? ভাড়া নিয়ে তারা ব্যবহার করবে। এইটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। এই যে ক্লাউড কম্পিউটিং এর কথা বলেছি, এই ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় বা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম এর সূচনা ঘটে কত সালে? লিখে রাখেন, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় কত সালে? 1960 সালে। দেখেন, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় 1960 সালে। আমরা লিখব ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় 1960 সালে। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় 1960 সালে। কিন্তু ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা পাওয়া যায় 1960 সালে, বাট এটার পরিষেবা কিন্তু 1960 সালে চালু হয় নাই। এই ক্লাউড কম্পিউটিং এর প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় 2007 সালে। লিখে রাখেন, প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় আমরা লিখব প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় 2007 সালে। প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় 2007 সালে। আমি আবারো বলছি, প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় 2007 সালে। এবং যে প্রতিষ্ঠান এটাকে এই পরিষেবাটা চালু করে, লিখেন পরিষেবা চালু করে একটা কোম্পানি, যে কোম্পানির নাম হলো AWS। লিখে রাখেন, পরিষেবা চালু করে AWS। স্যার 2006 নাকি 2007? নরমালি পূর্ণাঙ্গ যদি বলা হয় তাহলে 2007, যদি পূর্ণাঙ্গ বলা হয় 2007। কথা কি বুঝছেন? যদি পূর্ণাঙ্গ পরিষেবা চালু করা হয় 2007 সালে, তার মানে আপনাকে বলেছি প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয় 2007 সালে এবং চালু করেন যে কোম্পানি, সেটা হচ্ছে AWS। AWS বলতে যেটা বোঝানো হয় অ্যামাজন ওয়েব সার্ভিস। লিখে রাখেন, AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিস। AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিস। AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিস। 43 এর প্রশ্ন ছিল, অ্যামাজন ওয়েব সার্ভিস থেকে 43 তে প্রশ্ন ছিল যে অনলাইন ভিত্তিক যে পরিষেবা ক্লাউড কম্পিউটিং চালু করে কোন প্রতিষ্ঠান, সেখানে ছিল AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিস। আশা করা যায় সামনে আবারো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব অ্যামাজন ওয়েব সার্ভিস বা AWS এই প্রতিষ্ঠান নরমালি প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা চালু করেন এবং সেটা চালু করেন ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা। কথা কি বুঝেছি কিনা একটু জানাবেন, বিষয়টা কি ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার হইছেন কিনা একটু জানাবেন।
আমরা ক্লিয়ার হইছি কিনা? ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা আরেকটা টার্ম দেখব, লিখে রাখেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। লিখে রাখেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। পরীক্ষায় মাঝে মাঝেই চলে আসে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন একটা নরমালি এটা হচ্ছে একটা প্রোগ্রাম বলতে পারেন, এটা নরমালি একটা প্রোগ্রাম যেটা কম্পিউটারের ভেতরে উইন্ডোজের সাথেই সংযুক্ত করা থাকে, এবং নরমালি এটা সব উইন্ডোজের সাথে সংযুক্ত করা হয় না। উইন্ডোজ 8 বলেন, 8.1 বলেন এবং 10 এদের সাথে একটা প্রোগ্রাম সংযুক্ত করা হয়েছে যার নাম বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। সব উইন্ডোজের সাথে কিন্তু সংযুক্ত করা নাই। এবং এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ হচ্ছে মূলত কি, দেখেন আমরা অনেক সময় আমার কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি করে বিভিন্ন জায়গায় থাকে, সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই এলোমেলো যেই ফাইলগুলো থাকে, এই এলোমেলো ফাইলগুলোকে যদি পুনর্বিন্যস্ত বা সাজানোকেই বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ কম্পিউটারে যখন এলোমেলো বা অগোছালো ফাইলগুলো থাকে, সেই এলোমেলো বা অগোছালো ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করাকেই বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। আমরা লিখব, দেখেন কম্পিউটারে ব্যবহৃত, লিখে রাখেন কম্পিউটারে ব্যবহৃত এলোমেলো বা অগোছালো ফাইলগুলোকে সাজানো বা পুনর্বিন্যস্ত করাকে বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ কম্পিউটারে যে ব্যবহৃত এলোমেলো বা অগোছালো ফাইলগুলো থাকে, এইটাকেই পুনর্বিন্যস্ত করাকে বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। আমি আবারো বলছি, কম্পিউটারে ব্যবহৃত এলোমেলো বা অগোছালো ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত বা সাজানোকে বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। যখন কোন একটা কম্পিউটারে এলোমেলো ফাইল থাকে, সেই এলোমেলো ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত বা সাজানোকে বলা হয় ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাঝে মাঝেই প্রশ্ন হয়ে থাকে। আপনাকে প্রশ্নে বলা হয় যে কম্পিউটারে ব্যবহৃত এলোমেলো ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে কি ব্যবহৃত হয়, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয়। অথবা আপনাকে বলতে পারে যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনটা কি, সেটা হচ্ছে এলোমেলো ফাইলগুলোকে যখন আমি পুনর্বিন্যস্ত করব বা সাজাবো, সেই সাজানোকেই বলা হবে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। কথা কি ক্লিয়ার? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন বিষয়টা কি ক্লিয়ার হইছেন কিনা একটু জানাবেন। বিষয়টা কি ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা? এবার আমরা দেখব কম্পিউটার পোর্ট। কম্পিউটার পোর্ট, লিখেন কম্পিউটার পোর্ট। আমরা লিখব কম্পিউটার পোর্ট। এই কম্পিউটার পোর্ট বলতে যেটা বোঝানো হয়, কম্পিউটার পোর্ট মূলত একটা সংযোগ মুখ। কম্পিউটার পোর্ট বলতে বোঝানো হয় সংযোগ মুখ, মানে কোন একটা পয়েন্ট, যেই পয়েন্টে আমি ডেটা কেবল বলেন বা বিভিন্ন কিছু সংযোগ দিতে পারি না,
তার মানে কম্পিউটার পোর্ট হচ্ছে মূলত একটা সংযোগ মুখ, যেখানে আমি কি করতে পারি, বিভিন্ন কম্পিউটারের পেরিফেরাল পাওয়া যায়। কম্পিউটার পেরিফেরাল পড়িয়েছিলাম, কম্পিউটার পেরিফেরাল, এই কম্পিউটার পেরিফেরাল বলতে বুঝিয়েছিলাম কম্পিউটারের অতিরিক্ত ডিভাইস। কম্পিউটার পেরিফেরাল বলতে বুঝিয়েছিলাম কম্পিউটারের অতিরিক্ত ডিভাইস। এই কম্পিউটার পেরিফেরালের সাথে এই সংযোগ মুখকে ব্যবহার করে আমি হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা সংযোগ দিতে পারি। অর্থাৎ কম্পিউটার পেরিফেরালের সাথে সিপিইউ এর সংযোগ দিতে যা ব্যবহৃত হয় তাকেই বলা হয় কম্পিউটার মুখ বা সংযোগ মুখ বা কম্পিউটার পোর্ট। লিখেন, কম্পিউটার পোর্ট ব্যবহার করে, কম্পিউটার পোর্ট ব্যবহার করে, কম্পিউটার পোর্ট ব্যবহার করে সিপিইউ এবং কম্পিউটার পেরিফেরালকে, সিপিইউ এবং কম্পিউটার পেরিফেরালসকে সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়। আমি বলেছি কি, বলেছি হচ্ছে কম্পিউটার পোর্ট ব্যবহার করে, কম্পিউটার পোর্ট ব্যবহার করে সিপিইউ এবং কম্পিউটার পেরিফেরালসকে সংযুক্ত করা হয়। সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেই সিপিইউ কে কম্পিউটার পেরিফেরাল বা কম্পিউটারের বিভিন্ন অতিরিক্ত ডিভাইসকে সংযুক্ত করা হয়, যার মাধ্যমে বা যেটা ব্যবহার করে, সেটাকেই বলা হয় কম্পিউটার পোর্ট। বিষয় কি ক্লিয়ার কিনা জানাবেন। কম্পিউটার পোর্ট কি? কম্পিউটার পোর্ট একটা সংযোগ মুখ, যেখানে সেটা ব্যবহার করে কম্পিউটারের সিপিইউ এবং কম্পিউটারের অতিরিক্ত ডিভাইস সমূহকে সংযুক্ত করা হয়। সংযুক্ত কেন করা হবে? আমরা তথ্য আদান প্রদানের জন্য সংযুক্ত করতে পারি। কেন সংযুক্ত করব? আমরা তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে আমরা সংযুক্ত করব। তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযুক্ত না করলে সেটা সংযুক্ত করার কোনো প্রয়োজন বলে মনে হয় না। তার মানে আমি কেন সংযুক্ত করব? নরমালি সংযুক্ত করার কারণ হচ্ছে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে। লিখেন, সংযুক্ত করা হয় তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে। সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয় তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে। 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 তার মানে আমরা কম্পিউটার পোর্ট দেখার চেষ্টা করলাম। বিভিন্ন ধরনের পোর্ট আছে, আমরা একটু পোর্টের নাম লিখে দিব। লিখেন, বিভিন্ন ধরনের কম্পিউটার পোর্ট, বিভিন্ন ধরনের কম্পিউটার পোর্ট, অর্থাৎ কতগুলা কম্পিউটার পোর্ট পাওয়া যায়। একটু কম্পিউটার পোর্টের নাম লিখে দিব। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি কম্পিউটার পোর্ট এর উদাহরণ। সো আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার পোর্টের একটু নাম লিখে দিব। লিখেন, PS/2, এইটা একটা কম্পিউটার পোর্ট PS/2, যেটাকে বলা হয় পার্সোনাল সিস্টেম। পার্সোনাল সিস্টেম/2। একটা পোর্টের নাম লিখে দিয়েছি PS/2 বা পার্সোনাল সিস্টেম/2। এরপরে লিখবেন প্যারালাল পোর্ট। এরপরে আমি বলেছি কি, প্যারালাল পোর্ট। একটাকে বলেছি CS/2 পোর্ট, একটাকে বলেছি প্যারালাল পোর্ট। একটা হচ্ছে CS/2 পোর্ট, একটাকে বলেছি আমরা প্যারালাল পোর্ট। এরপরে আমরা লিখব USB পোর্ট। USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। আমরা লিখছি PS/2, একটাকে বলেছি প্যারালাল পোর্ট,
একটাকে বলেছি ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপরে আমরা নাম লিখব HDMI পোর্ট, একটাকে বলেছি HDMI পোর্ট। এটার পূর্ণরূপ লিখে নিই আমরা হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস লিখেন HDMI, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। পোর্ট বলতে স্যার সংযোগ মুখ, পোর্ট বলতে দেখবেন একটা মানে কি বলবো আপনারে, পোর্ট বলতে হচ্ছে একটা সংযোগ মুখ যেখানে ডেটা কেবলটা আপনি প্রবেশ করান সেইটাকে বলা হয় পোর্ট। মানে ডেটা কেবল কিন্তু পোর্ট না। এইটা যদি কম্পিউটার হয় এর মধ্যে একটা এরকম একটা ঘর থাকে যেখানে যে যার মধ্যে আমি ডেটা কেবলটা সংযুক্ত করি সেই ওইটাকে বলা হয় কম্পিউটার পোর্ট। কম্পিউটার পোর্ট কিন্তু ডেটা কেবল নয়, মনে রাখবেন। অর্থাৎ যদি আপনি ফোনের ক্ষেত্রে বলেন ফোনের চার্জার যেখানে আপনি কানেক্ট করেন এখানে একটা বিন্দু থাকে না যার মধ্যে আপনি কানেক্ট করেন সেইটাকে বলা হয় কম্পিউটার পোর্ট। আচ্ছা আমরা লিখছি চারটা পোর্টের নাম লিখলাম, আরো কিছু নাম লিখে দিই, লিখেন একটু মুছে দিলাম। আমরা আরো কিছু পোর্টের নাম লিখব। আমরা আরো কিছু পোর্টের নাম শিখব। এরপর লিখেন MIDI পোর্ট, MIDI মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। লিখেন MIDI মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, MIDI মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস বা MIDI। এরপর লিখবেন VGA পোর্ট। এরপর আমি বলেছি কি VGA পোর্ট। VGA কি ভিডিও গ্রাফিক্স অ্যারে। VGA বা ভিডিও গ্রাফিক্স অ্যারে এইটা একটা পোর্ট যার নাম হলো VGA বা ভিডিও গ্রাফিক্স অ্যারে। লিখে রাখেন VGA বা ভিডিও গ্রাফিক্স অ্যারে। এরপরে যে পোর্টটা লিখব সেটা হচ্ছে DVI পোর্ট। লিখে রাখেন DVI পোর্ট, ডিজিটাল ভিডিও ইন্টারফেস, DVI ডিজিটাল ভিডিও ইন্টারফেস বা DVI বা ডিজিটাল ভিডিও ইন্টারফেস, DVI বা ডিজিটাল ভিডিও ইন্টারফেস, DVI বা ডিজিটাল ভিডিও ইন্টারফেস। লেখা হয়েছে কিনা একটু জানাবো আমরা। পোর্টগুলার নাম লিখতে পারলাম কিনা একটু জানাবেন। আমরা যে পোর্টের নামগুলা লিখে দিলাম বিষয়টা কি লিখছেন কিনা, সবগুলা কি লেখা হয়েছে কিনা। এই পোর্টগুলা থেকে প্রশ্ন হয়ে থাকে আপনাকে এর পূর্ণরূপগুলো আসতে পারে, অর্থাৎ আপনাকে বলতে পারে VGA পূর্ণরূপ কি, DVI এর পূর্ণরূপ কি, এগুলা পূর্ণরূপ মাঝে মাঝে আসে কিন্তু পরীক্ষায়। সো আপনাকে জানতে হবে কোনগুলা পোর্ট এবং তাদের পূর্ণরূপ কি সেইটা আপনাকে জানতে হবে। সো আমরা কম্পিউটার পোর্ট দেখার চেষ্টা করলাম। আমরা দেখলাম কম্পিউটার পোর্ট।
এবার আসেন আমরা আরো কিছু কয়েকটা পূর্ণরূপ লিখে দিয়ে আজকে আপাতত শেষ করব। দেখেন কিছু পূর্ণরূপ লিখে রাখেন। প্রথমে আমরা লিখব বি সি ডি। সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা, এখানে কয়েকটা পূর্ণরূপ মাঝে মাঝে লাগে, সেই পূর্ণরূপটা আমরা লিখে দিয়ে আজকে আপাতত শেষ করে দেওয়ার চেষ্টা করব। লিখেন বি সি ডি বা বাইনারি কোডেড ডেসিমাল। BCD বা বাইনারি কোডেড ডেসিমাল লিখে রাখেন। BCD বা বাইনারি কোডেড ডেসিমাল। BCD বা বাইনারি কোডেড ডেসিমাল। এরপর আমরা লিখব ASCII। ASCII এরপরে আরেকটা কোড লিখব আমরা ASCII। ASCII বলতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমরা লিখেছি ASCII। ASCII হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমরা লিখলাম ASCII কোড, যেখানে বলেছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরপরে আরেকটা কোড লিখব, আমরা লিখব ইউনিকোড। ইউনিকোড বলতে বোঝানো হয় ইউনিভার্সাল কোড। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। আমরা লিখব ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। এরপরে আরেকটা কোড লিখব, লিখবেন EBCDIC। আমরা লিখেছি EBCDIC। EBCDIC, যেখানে এইটা বোঝানো হয় ই তে হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। লিখে রাখেন EBCDIC, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। EBCDIC, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। লিখছি কিনা জানাবেন। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড EBCDIC লেখা হয়েছে কিনা জানাবেন। আমরা লিখতে পারছি কিনা একটু জানাবো। ওকে, আচ্ছা আপাতত এই পর্যন্তই আজকে। আগামী ক্লাস যখন হবে তখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে পড়ার চেষ্টা করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টপোলজি দেখার চেষ্টা করব। সো আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আপাতত এই পর্যন্ত ছেড়ে দিলাম। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।